নমস্কার, রিপাবলিক বাংলা ডিজিটালসে আপনাদের অনেক অনেক স্বাগত। আমি ময়ূক রঞ্জন ঘোষ। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন অনির্বাণ গাঙ্গুলি। অনির্বাণ গাঙ্গুলি আপনারা জানেন অত্যন্ত বিদ্বান ব্যক্তি। অনির্বাণ গাঙ্গুলি এই মুহূর্তে প্রধান হিসেবে কাজ করছেন শ্যামাপ্রসাদ মুখার্জি ফাউন্ডেশনের, এবং তার পাশাপাশি বন্দে মাতরম এবং বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে নিয়ে তার অগাধ জ্ঞান। আমরা সেটার জন্যই আজকের এই নির্দিষ্ট স্মল পডকাস্টে এসেছি। আমি প্রথমেই অনির্বাণ দা আপনাকে স্বাগত, এবং দ্বিতীয়ত আমার প্রশ্ন, মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে এখন কি শিখতে হবে যে এই বঙ্কিম শ্রদ্ধা, বঙ্কিম ভালোবাসা ইত্যাদি? বঙ্কিমচন্দ্রকে তো সবচেয়ে বেশি অপমান অবহেলা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় বাংলায়, সে ছবি আমরা দেখিয়েছি। বুদ্ধিজীবীরা মমতার কথায় কথা বলছেন, কিন্তু সত্যিটা কি যদি আজকে একটু এই পডকাস্টে বলেন। হ্যাঁ, মানে উনি সারাক্ষণ এত ক্ষেপে থাকেন কেন বুঝি না। বন্দে মাতরম সঙ্গীত, বন্দে মাতরম যে গানটা পর্যন্ত একটু ঠিক মতো গাইতে পারলেন না, মঞ্চে সেদিন ভুলভাল গাইলেন। অন্তত বন্দে মাতরমটা শিখতে পারতেন। যাই হোক, সারাক্ষণ ক্ষেপে থাকে। আমার কথা হলো যে ঋষি বঙ্কিমের নামে নামাঙ্কিত কলকাতা বিশ্ববিদ্যালয়ে কোনো চেয়ার অনুষ্ঠিত হয়েছে কিনা, তিনি করেছেন কিনা? করেননি। এবং আজকে নৈহাটিতে বঙ্কিমের যে নামাঙ্কিত ঋষি বঙ্কিমের যে গবেষণা কেন্দ্র, সেই গবেষণা কেন্দ্রের কোনো বিশেষ তিনি সহযোগিতা, বিশেষ উদ্যোগ নিয়ে সেই গবেষণা কেন্দ্রকে একটি বিশ্বমানের গবেষণা কেন্দ্র করার চেষ্টা করেছেন কিনা? 2, 3 আমার প্রশ্ন হলো যে ঋষি বঙ্কিম লালগোলায় সেই সময় মহারাজা যোগীন্দ্রনারায়ণ রায়ের অতিথি হিসেবে বহরমপুর থেকে এসে তিনি প্রায় 2 মাস 1874 সালের তিনি যে 2 মাস প্রায় 2-2.5 মাস যে লালগোলাতে মহারাজা যোগীন্দ্রনারায়ণ রায়ের অতিথি গৃহে, অতিথিশালায় বিশেষ অতিথি হয়ে ছিলেন সেখানে, এবং সেইখানে যে কালী মন্দির, সেই কালী মন্দিরে বসে প্রথম ড্রাফট বন্দে মাতরমের ঋষি বঙ্কিম লিখেছিলেন। সেই লালগোলাতে আজকে মহারাজা যোগীন্দ্রনারায়ণ রায়ের যে রাজপ্রাসাদ ছিল, সেই রাজপ্রাসাদকে আজকে একটি জেলে পরিণত করা হয়েছে। এবং ঋষি বঙ্কিম যে বিশেষ যে অতিথিশালায় ছিলেন, সেই অতিথিশালার অবস্থা একেবারে ভগ্নদশা। ইট হ্যাজ বিকাম একটা রুইনস, ইট হ্যাজ বিকাম রুইন। তো আমার কথা হলো, এইসব বড় বড় কথা না বলে, এইসব খ্যাপামি না করে, মানুষকে না খেপিয়ে উনি 3টে উদাহরণ দিক গত 15 বছরে যে উনি ঋষি বঙ্কিমের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন, এবং শ্রদ্ধা নিবেদন করেছেন এই 3টে উদ্যোগ, বিশেষ উদ্যোগের মাধ্যমে। দেখাতে পারবেন না? অনির্বাণ দা, আরেকটা প্রশ্ন আমার, এটা বামপন্থী সেকুলার বলে যারা দাবি করেন, আসলে যারা মেকি ভণ্ড একচোখা একটি আন্দোলনের সঙ্গে যুক্ত, তারা বলেন যে বন্দে মাতরমটা তো আমরা দীর্ঘদিন ধরে বলেছি, কিন্তু এটা কি সত্যি যে বন্দে মাতরমকে নিয়ে আজ এত বড় বড় কথা যারা বলছে কংগ্রেস বা বামপন্থীরা, তারা নাকি বন্দে মাতরমকে জাতীয় সঙ্গীত হিসেবে মেনেই নেয়নি? শুধুমাত্র মোহাম্মদ আলী জিন্নার আপত্তি ছিল, এবং দ্বিতীয় প্যারাটাকে গাইতেই দেওয়া হয়নি, স্তবকটাকে সরিয়ে দেওয়া হয়েছে, এমনকি পতাকা থেকেও বন্দে মাতরম এই অংশটা সরিয়ে দেওয়া হয়েছে। এটা কি ঠিক? ইতিহাস যদি আমরা দেখি, 1905 সালে বন্দে মাতরম সম্প্রদায় বলে বিশেষ একটি মানে একটা গ্রুপ অনুষ্ঠিত হয়েছিল। হেমপ্রসাদ ঘোষ, বিখ্যাত বাঙালি সাংবাদিক, স্বাধীনতা সংগ্রামী, বন্দে মাতরমে শ্রী অরবিন্দের এবং বিপিনচন্দ্র বালের বিশেষ সহযোগী হেমেন্দ্র প্রসাদ ঘোষ সচিব ছিলেন সেই বন্দে মাতরম, এবং বন্দে মাতরম সম্প্রদায় অন্তর্ভুক্ত বিশেষ সদস্য ছিলেন গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুর। অনেক কথা বলা যায়, কিন্তু কথাটা হলো যে 30-এর শেষের দিকে হঠাৎ মুসলিম লীগ ডিমান্ড করতে আরম্ভ করলো দ্যাট দিস সং ইজ আইডোলেট্রাস, এবং এটা হিন্দুদের গান, এই সঙ্গীত হচ্ছে মুসলমান বিরোধী। বাঙালি রেজাউল করিমকে পড়েন না? রেজাউল করিম বঙ্কিমচন্দ্রের আনন্দ মঠ এবং বন্দে মাতরম সম্বন্ধে কি বলেছেন সেটা বাঙালি হয়ে আমাদের জানা উচিত। তিনি বলেছেন, তিনি কম্পেয়ার করেছেন লা মার্সাইয়েজ, যেমন ফ্রান্সের যেমন জাতীয় সঙ্গীত, লা মার্সাইয়েজের সাথে তিনি কম্পেয়ার করেছেন বন্দে মাতরমকে একদিকে। অন্যদিকে হচ্ছে যে কংগ্রেস নতজানু হয়ে মানে সাকাম করলো মুসলিম লীগের এই ডিমান্ডে। নেহেরু কেন পাল্টা বললেন না যে না, হবে না? এবং রামানন্দ চট্টোপাধ্যায় সেই সময়, আমি 3টে নাম বলছি,
রামানন্দ চট্টোপাধ্যায় প্রবাসী এবং মডার্ন রিভিউর কিংবদন্তি সম্পাদক, যিনি আজকে বাংলার ইতিহাসে তাকে প্রায় মুছিয়েই দিয়েছে, বামেরা তো মুছে দিয়েই ছিল, এখন এদের তো কোনো বিদ্যা বুদ্ধি বিশেষ নেই, সেই জন্য তারা জানেই না রামানন্দ বাবুকে। রামানন্দ চট্টোপাধ্যায়, সুনীতি কুমার চট্টোপাধ্যায় এবং দীনেশ চন্দ্র সেন বিশেষ প্রতিবেদন তারা মহাত্মা গান্ধীকে পাঠিয়েছিলেন এবং তিনটে বিষয়ে রামানন্দ বাবু খণ্ডন করেছিলেন। এক হচ্ছে, ইট ইজ নট অ্যান্টি মুসলিম, সাম্প্রদায়িক সঙ্গীত না, এখানে সপ্তকোটি কণ্ঠের কথা বঙ্কিম বলছেন। সপ্তকোটি কণ্ঠ অর্থাৎ তখনকার দিনে যে বেঙ্গল প্রেসিডেন্সি, সেই বেঙ্গল প্রেসিডেন্সির সংযুক্ত মানে জনসংখ্যা, কম্বাইন্ড পপুলেশন, এই যে বলছে যে ইট ইজ আ ভায়োলেন্ট সং, ভায়োলেন্ট সং। উনি বলছেন ত্বম হি দুর্গা দশ প্রহরণ ধারিণী রিপুদল বারিণী, অর্থাৎ রিপুদল যারা, ভারত বিরোধী শক্তি যারা, সেই ভারত বিরোধী শক্তিকে এই মা ভারত মাতা ঠেকাবেন এবং তার হাতে অস্ত্র রয়েছে। জওহরলাল নেহরু বলেছিলেন যে খুব কঠিন শব্দ রয়েছে এর মধ্যে, কঠিন সংস্কৃত শব্দ যেগুলো মানুষ বুঝতে পারবেন না। তো রামানন্দ বাবু বলছেন যে সংস্কৃতের জ্ঞান যার যতটা আছে সে ততটাই বোঝে, কিন্তু জাতীয় সঙ্গীত রিপ্রেজেন্টস দি হাইয়েস্ট অ্যাসপিরেশনস অফ আ পিপল, এবং সেইখানে কঠিন শব্দ থাকলেও সেখানে আমরা এমন কিছু দেখাতে চাইছি which represents the noblest aspirations, সেই জন্য সংস্কৃত শব্দ সেখানে থাকবেই। এবং এই বঙ্কিম নিজে একজন বাঙালি হিন্দু ছিলেন, সেই জন্য তার ইমেজরি হিন্দু দেবদেবীর উপরেই অনুষ্ঠিত হবে। এবং শেষে কথাটা হচ্ছে যে এইখানে দেবী যিনি, এবং এটা 1939 সালে ঋষি অরবিন্দকে যখন জিজ্ঞেস করা হয়েছিল, তিনি পরিষ্কার বলেছিলেন, হিয়ার ইট ইজ ইন্ডিয়া which is worshipped as Mother Durga, it is not a religious song। এবং সেই জন্যে এখানে একমাত্র দেবী, আরাধ্য দেবী হচ্ছেন ভারত মাতা। আমার কথা হচ্ছে যে কংগ্রেস তাদের নিজের এই ডিসিশনটা তারা চাপিয়ে দিল দেশের ওপর, এবং তারা চাপিয়ে দিল, তারা তারপরে ওটা গুরুদেবের কাছে নিয়ে গিয়ে তাকে একটা অ্যালিবাই করে এই পুরো বিষয়টাকে তারা টেনে তারা নতি স্বীকার করলো মুসলিম লীগের সাম্প্রদায়িক এই ডিমান্ডের সামনে। অনেক ধন্যবাদ আপনাকে এই একটা ছোট্ট মিনি পডকাস্টে আসার জন্য, এবং এরকম অনেক কন্টেন্ট আপনাদের যদি দেখতে হয় তাহলে চোখ রাখুন রিপাবলিক বাংলায়। আমি মাঝে মধ্যেই বিভিন্ন মানুষজনকে নিয়ে এভাবে আসি, আপনারা শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট করুন, এনগেজড হন আপনারা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।